দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, রোহিঙ্গারা আসছেই, বিজেপি হিমশিম। অভিবাসীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী। মানব জমিন, দুই শিবিরের জনপ্রিয়তার পরীক্ষা, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। আমাদের সময়, কৃষকের কাছ থেকে সরাসরি আমন সংগ্রহ, মিলারের সিন্ডিকেটে সরকার অসহায়। সকালের খবর, শিল্পে ভয়াবহ গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন। জয় জয় দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গলাকাটা উন্নয়ন ফি। আলোকিত বাংলাদেশ, রোহিঙ্গা ইস্যুতে সরব বিশ্ব, সমাধান নেই, ক্যাম্প থেকে কক্সবাজার শহরে নিচ্ছে ঠাঁই, নির্যাতনের করুণ চিত্র। দৈনিক ইনকিলাব, কৃষিতে প্রযুক্তি বিপ্লব। ভোরের কাগজ, নিখোঁজ ছাত্ররা কোন পথে, জঙ্গিবাদ নিয়ে ফের উদ্বেগ বাড়ছে। আমাদের অর্থনীতি, ভারবাহ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত। দৈনিক দিনকাল, রিজার্ভ চুরির অপার রহস্য, রাজকোষ কেলেঙ্কারিতে জড়িতদের শনাক্ত করা হয়েছে সিআইডি। দৈনিক সংগ্রাম, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যাঘাত, সংবিধানের 116 অনুচ্ছেদ সরাতে হবে প্রধান বিচারপতি। দৈনিক করতোয়া, নীলফামারীতে পরীক্ষা দিতে এসে ফিরে গেল 39,000 শিক্ষার্থী। দ্য ইন্ডিপেন্ডেন্ট, রোডম্যাপ টু রিভাইভ টি প্রোডাকশন। তো সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম আমরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন তো সামনে, তো সেটিকে ঘিরে প্রতিদিনই সংবাদ শিরোনাম থাকছে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন সেনা মোতায়েন করবে না, এরকম একটি কথা রয়েছে আমাদের সংবাদের ভিতরে। এবং নির্বাচনে শামীম ওসমান আইভি, সেলিনা হায়াত আইভিকে সমর্থন দেওয়ায় তিনি সন্তোষ জানিয়েছেন। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন। বিএনপি প্রার্থীর পক্ষে তাদের কেন্দ্রীয় নেতাদের প্রচার চালানোর সুবিধা হলো তারা তো সংসদ সদস্য না, সবাই করতে পারবেন, এমনকি বেগম খালেদা জিয়াও করতে পারবেন। নারায়ণগঞ্জ ইলেকশনটার দিকে সারা দেশের নজর রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে ঢাকার কাছের একটা সিটি কর্পোরেশনে 4 বছর আগের যে নির্বাচনটা ছিল তখনও কিন্তু এটা একটা ইস্যুর ওপরে মনোযোগ আকৃষ্ট হয়েছিল। সেই ইস্যুটা অনেকটা এরকম যে একই দল আওয়ামী লীগ, তারা ক্ষমতাসীন, তাদের দুজন প্রার্থী পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তখন দেশের মিডিয়া এবং সুশীল সমাজ তারা এইভাবে এটা ব্যাখ্যা করেছিল যে একদিকে দুর্বৃত্তায়িত রাজনীতি, আরেকদিকে সুস্থ রাজনীতি, এর একটা লড়াই। এটা অনেকটা প্রতিকায়িত হয়ে গেছে, সিম্বলিক হয়ে গেছে সেখানে। হ্যাঁ, সেই জন্যেও সেটা সারা দেশে নজর কেড়েছিল। শেষ পর্যন্ত কি ফলাফল হয়েছে তো আমরা জানি। হ্যাঁ, সেলিনা হায়াত আইভি তিনি জিতেছিলেন, আওয়ামী লীগের তিনি অফিসিয়াল ক্যান্ডিডেট ছিলেন না, এইভাবে জিতেছিলেন। এইভাবে সেই নির্বাচনটা একটা ঘটনা হয়েছিল। এবারও কিন্তু অন্যভাবে এটি ঘটনা, অন্যভাবে এইভাবে যে বর্তমান মেয়র, বিদায়ী মেয়র আইভি, তার কাজকর্ম সেখানকার নাগরিকরা দেখেছেন, জানেন। মোটের উপরে কিন্তু পজিটিভ আমার বিবেচনায়, আমার পর্যবেক্ষণে নাগরিকদের মনোভাবটা তার পারফরমেন্স সম্পর্কে পজিটিভ। নারায়ণগঞ্জে অনেক রকম সন্ত্রাসী ঘটনা ঘটে থাকে দুঃখজনকভাবে, তো তার মধ্য দিয়েও যে ধরনের কাজ করেছেন এবং তার ব্যাপারে তার দলের থেকেও অনেক রকম বাধা সৃষ্টি করা হয়েছিল, তবুও কাজ করেছেন। কিন্তু এইবার যে ঘটনাটা হচ্ছে, প্রথমবার রাজনৈতিক প্রতীকে নির্বাচনটা হচ্ছে এবং বিএনপি সেই দিক থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদের সামনেও কিছু সুযোগ তৈরি হয়েছে, কিছু চ্যালেঞ্জ তাদের সামনে। আর ক্ষমতাসীন দল তারা আমরা দেখেছি যে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু এই প্রতীকের ব্যাপারটা একভাবে এই দলকে সাহায্য করেছে, সেটা আদর্শিকভাবে গণতন্ত্রের জন্য সহায়ক না হলেও বা স্থানীয় সরকার নির্বাচন সেইভাবে খুব পরিচ্ছন্নভাবে না হলেও সেখানে অনেক আপনার নমিনেশন নিয়ে গন্ডগোল, তারপরে সন্ত্রাসী কার্যকলাপ, এক দলের প্রাধান্য, অনেক লোকের প্রায় 150 লোক মারা গেছে, সব মিলে এই ব্যাপারটা খুবই দুশ্চিন্তার বিষয় ছিল। কিন্তু সেইখানে প্রতীকের ব্যাপারটাতে দলগতভাবে সংখ্যার দিক থেকে রুলিং দল তারা লাভবান হয়েছে। এইবার এটা হবে কিনা বিএনপির সামনেই হলো যে তারা দুজন প্রার্থী তাদের ব্যক্তিগত যোগ্যতা বা আগে রাজনৈতিকভাবে প্রতীকের ভিত্তিতে না হলে যেভাবে বিবেচিত হতো, এখানে সেটা যে হবে না তা নয়, নিশ্চয়ই যোগ্যতা অযোগ্যতা প্রার্থীর ব্যাপারটা ভোটাররা বিবেচনা করবে, কিন্তু বহুলাংশে সেটা সরে গিয়ে আসবে কিন্তু প্রতীকের পরিচয় ছাড়া রাজনৈতিক। এবং আমরা দেখছিও যে ক্যাম্পেইনে আপনার জাতীয় রাজনৈতিক কথাবার্তা অনেক বলা হচ্ছে, বিএনপি আশা করছে এরকম। এর মধ্যে আপনার ধরুন সেনাবাহিনীর বিষয়টা আজকে খবরে এসেছে, সেনাবাহিনীর বিষয়টা আমিও আসলে খুব ব্যক্তিগতভাবে আমিও খুব বুঝি না যে বিএনপি কেন প্রায় প্রতিটি নির্বাচনে সেনা নিয়োগের কথা বলেন, এবং বিশেষ করে তারা যে প্রস্তাব দিয়েছে এবার আপনার সংগঠিতভাবে যে প্রস্তাব দিয়েছে লিখিতভাবে, তাতে মানে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার যে কথা বলা হয়েছে, এটা সাধারণভাবে আপনার দেশের অধিকাংশ মিডিয়া বলেন, সিভিল সোসাইটি বলেন, নাগরিক সমাজ বলেন, বিশিষ্ট ব্যক্তি যারা চিন্তা ভাবনা করেন গণতন্ত্রের পক্ষের লোক, তারা এটি কেউ সমর্থন করে না। তারা আমার মনে হয় সম্ভবত বিএনপি একটা সংকীর্ণ এই জায়গা থেকে করে যে সরকার এবং সরকারি প্রশাসন যন্ত্র তাদের প্রভাবিত, এই হিসেবে দেখিয়ে এটির প্রতি অনাস্থা জ্ঞাপন করা যায় আর্মির কথা বললে। এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে নির্বাচন কমিশন, তারা যদি দেখে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, আর্মি দরকার, তাহলে সেটা করবে। আর ওখানে আপনার বিএনপি এবং আওয়ামী লীগের যে প্রার্থী সেলিনা হায়াৎ মেয়র, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমি আর্মি চাওয়া না চাওয়ার মধ্যে বা বলা না বলার মধ্যে নাই, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। এবং তিনি আরেকটা ভালো কথা বলেছেন যে আমি কোনো অনুগ্রহ চাই না। মানে তিনি সঠিক একজন গণতন্ত্র মনস্ক ব্যক্তির মতো ভোটারদের উপর নির্ভর করতে চান। কাজেই সব মিলে আমার মনে হয় যে প্রতীকের লড়াইয়ের ব্যাপারটা, ব্যক্তিগত যোগ্যতা ইত্যাদির ব্যাপারটা, নির্বাচনটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে গ্রহণযোগ্যভাবে হয় কিনা, এবং নির্বাচন কমিশন তারা ঠিকমতো কাজ করতে পারে কিনা, এবং শেষ পর্যন্ত জয় পরাজয়ের প্রশ্নে কোনো পক্ষ হস্তক্ষেপ করে কিনা, এই সবগুলো দেশের সমস্ত লোক এটা নজর করেই দেখবে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে আসছে একটি বিষয়, সেটি হচ্ছে যে তরুণদের নিখোঁজ হওয়ার বিষয়টি। 2 জন তরুণ নিখোঁজ হচ্ছেন, তারপরে দিন আবার দেখছি আরো কয়েকজন নিখোঁজ হচ্ছেন, এরকম নানান রকম শিরোনাম থাকছে। তো আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জঙ্গিবাদ দমনে সবকিছু করা হবে, এবং যারা নিখোঁজ হচ্ছেন তাদের ব্যাপারেও তথ্য সংগ্রহ চলছে, তার নজরদারিতে রাখা হয়েছে। দেখেন, নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা কখনো কখনো আপনার অতীতেও অপরাধীদের পক্ষ থেকে, এবং সামান্য কয়েকটি ক্ষেত্রে সম্ভবত পেছন থেকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে বা দূরবর্তী অংশগ্রহণ থাকে, মানুষের সন্দেহের মধ্যে এইভাবে রয়েছে বেশ কয়েকটা ইয়ে। তারপরে আপনার নিখোঁজ এবং গুম, এটার একটা নতুন মাত্রা এসে গেল এই আমাদের গুলশানে যে জঙ্গি সন্ত্রাসী আক্রমণ, তখন থেকে। তখনই বস্তুত স্পষ্টভাবে প্রমাণিত হলো যে কিছু যুবক তারা সন্ত্রাসী কাজে এই জঙ্গি তৎপরতায় অংশগ্রহণের জন্য এইভাবে একটা প্যাটার্ন একটা দাঁড়ানো না, পালিয়ে যায় তারা ইত্যাদি। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর নানা রকম হস্তক্ষেপের ফলে, তাদের ভালো কার্যকলাপের ফলেই এই জিনিসটা অনেকটা আপনার জনগণের মধ্যে আশ্বাস এবং স্বস্তি বেড়েছে নিরাপত্তা সম্পর্কে। তারপরে আবার এই যে কয়েকটি ঘটনা ঘটলো, এটা একমাত্র তদন্তকারী গোয়েন্দা সেটির মাধ্যমেই জানা সম্ভব হতে পারে যে কে কিভাবে আপনার নিখোঁজ হয়েছে বা হয়েছে। তবে
একটা তো এদিক থেকে গুলশান ঘটনার পরে এটা ভালো যে এখন পুলিশ যে ব্যবস্থা করেছে বা পরিবারগুলো বা সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা হয়েছে যে কারো বাড়ির কোনো ছেলে যদি নিখোঁজ হয় তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করা, এবং এই ব্যাপারটা আমি নিরাপত্তার দিক থেকে একটা উন্নতি বলবো যে এই সময় তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণেরও বিভিন্ন অংশ একটা সতর্ক হতে পারে যে এই খবরগুলো তো প্রকাশ হয়েছে। আজকে একটি খবর আছে যে নিখোঁজ একটি ছেলেকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। আমরা কিন্তু আসলে কেউই বলতে পারবো না যে আসলে কোনটা কিভাবে কোথায় হয়, কারণ অনেকগুলো ঘটনা কিন্তু পরবর্তীকালে প্রকাশ পেয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারাই সন্দেহজনকভাবে কোনো লোককে ধরে বেশ কিছুদিন গোপনে ইন্টারোগেট করে। আমাদের যে সাধারণ আইন আছে 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে, সেটি প্রায়শই ভঙ্গ করা হয়, এবং সেইভাবে এখন এর একটা খারাপ দিক হচ্ছে যে ঠিক আইন শৃঙ্খলা বাহিনী যেরকম করে ওরকম যদি ক্রিমিনালরা করে তাহলে এটা সহজে কোনো সুরাহা করা যায় না। কাজেই বরাবর আমরা বলে আসছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আইনের নির্দিষ্ট ছকেই কাজ করতে হবে। তারা আইনের বাইরে যদি কোনো কাজ করতে যায় তাহলে তার বিপদটা অনেক বেশি হতে পারে। তবে এইখানে আমি বলছি যে আমরা আশা করি যে পুলিশ এগুলো একে একে বের করতে পারবে যে এই নিখোঁজটা, এবং এটি হয়তো আরেকটা সিগন্যালও আমাদেরকে দিচ্ছে যে জঙ্গি তৎপরতা এটার অবসান হয়নি সম্পূর্ণ। একটা ভালো যে আমরা আগে থেকে জানতে পারছি, আবার এটাও ঠিক যে কখনো কোনো ঘটনা ঘটে যেতে পারে, এটার অবসান ঘটেনি। তো আরেকটি শিরোনাম দেখলাম যে রোহিঙ্গারা আসছেই, মানে যেহেতু রোহিঙ্গা শরণার্থীদের উপর রোহিঙ্গাদের উপরে মিয়ানমারে নির্যাতন বন্ধ হয়নি, সেই জন্য রোহিঙ্গা শরণার্থীরাও বাংলাদেশের সীমান্ত দিয়ে আশ্রয় নিতে আসার চেষ্টা করছেন এবং আসছেনও। আবার অভিবাসী দিবস ছিল, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য দেখেছি শিরোনাম হতে, তিনি বলেছেন যে অভিবাসীদেরকে অমর্যাদা করা যাবে না, তাদেরকে ওটি আমাদের এড়িয়েও যাওয়া যাবে না। সুরক্ষা শেষে যেটা বললেন অভিবাসীদের বিষয়টা, এটা আমাদের দেশে এখন 10 থেকে 12 পর্যন্ত তিরদিলের একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। এখানে অনেকগুলো দেশ এসেছে এবং প্রায় 700 তো বিদেশি ডেলিগেটস তারা নানাভাবে আমাদের এখানে এসছে। এটি আপনি গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই নামে অভিবাসী এবং উন্নয়নের সঙ্গে অভিবাসীদের অবদান সম্পর্ক, এটি নিয়ে এই গ্লোবাল ফোরামটি এটা কিন্তু জাতিসংঘের ঠিক কোনো জাতিসংঘের সংস্থা না, কিন্তু বিভিন্ন দেশের প্রতিনিধি আছেন এখানে। হ্যাঁ, এটা একটা বেসরকারি সংস্থা, কিন্তু বেসরকারি আন্তর্জাতিক সংস্থা যারা জাতিসংঘের সদস্য দেশগুলো দেশ হিসেবেই এর মেম্বার হয়। এরকম এই যে আপনার মরক্কোতেও যে এর আগে আপনার পরিবেশ এটা হয়ে গেল, মানে পানি আপনার ইয়েতে, এইগুলো কিন্তু এরকম ইন্টারন্যাশনাল ফোরামের মাধ্যমে হয় যার সঙ্গে জাতিসংঘের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, এবং তাদেরটা কোনো বাধ্যবাধকতা তৈরি করতে পারে না, কিন্তু তারা যে পরামর্শ এবং যে সমস্ত সাজেশন তারা তৈরি করে সেগুলো কিন্তু জাতিসংঘ গ্রহণ করে, রাষ্ট্রগুলো গ্রহণ করে। এইভাবে অভিবাসীদের ব্যাপারে 2017 সালের মধ্যে একটা কাঠামো তৈরি করার লক্ষ্যে এটি কাজ করে যাচ্ছে। সেদিক থেকে ঢাকার এই কনফারেন্স, ঢাকার এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ, একটা শেষ পর্যায়ে, এটা 9ম সম্মেলন এই ধরনের। সেইখানে কথাটা বললেন। আর রোহিঙ্গার ব্যাপারটা, গতকাল কিন্তু আমাদের কাছে একটা খবর ছিল যে জাতিসংঘের একজন উপদেষ্টা তিনি সুচিকে পরামর্শ দিয়েছেন রাখাইনের উত্তরাঞ্চলে যেখানে আপনার নিগৃহীত হচ্ছে রোহিঙ্গারা, সেখানে যেতে দেখতে এবং তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে আশ্বস্ত করতে। এটি একটা দেশের জাতীয়তাবাদী নেতা যিনি গণতন্ত্র এবং মানবাধিকারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার জন্য একটা কিরকম ব্যাপার যে তারই দেশের একটা অংশে তাকে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই দিক থেকে একটা জিনিস মনে হচ্ছে। আরো একটা হলো যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো সহ 14টি দেশ তারা ত্রাণ সাহায্য দিতে চাচ্ছে। মিয়ানমারের সরকার তাদেরকে মিডিয়াকেও যেতে দিচ্ছে না। আপনার সিত্তু হলো রাখাইনের রাজধানী, আর শেষ করতে হবে আজকের আয়োজন। আর মংডু এই জায়গাটা এই ঘটনাগুলো
ঘটছে, এদিক থেকে দেখা যাচ্ছে যে মিয়ানমারের উপরে আন্তর্জাতিক চাপটা বাড়ছে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে শেষ করছি।